ভালো খাবার খাওয়া। পেয়েছি, ভালো খাবার খেয়েছি। সে তো বুদ্ধদেব বসু বলেই গেছেন, বিধবার হেঁসেল। ওই যে লীলা মজুমদার লিখে গেছেন না, যে খেতে যদি হয় তাহলে ভালো করে খাওয়াই ভালো। সাংবাদিকতা, হ্যাঁ, সেই অর্থে বলতে গেলে আমি বলতাম ভালো দাদু, রাঙামার রান্না, এবং ওখানে আমার দুই পিসি, তারা একজন ভালো পিসি আর ছোট পিসি, ওই রাঙামার দুই মেয়ে। বিশেষ বিশেষ রান্না, বিশেষ ভালো খাবার, এই যে স্বাদের সংস্কৃতি, এর সঙ্গে পরিচিতি আমার গড়ে উঠেছে সেই ছোটবেলা থেকে। বাঙালিরা আমাদের খাদ্যের মধ্যে দিয়ে শরীর ঠান্ডা করে, মানে এখন তো প্রেজেন্ট সাইকোলজি বলছে গাট ব্রেন কম্বিনেশন। একদম, সেখান থেকে সেই বেগুনি, তারপরে পেঁয়াজি আলুর চপ, মুঘল দরবারের কিছু খাবার কথা, তার মধ্যে একটা ছিল মালখোবা, মাটনের। খাবার বাঙালির কাছে শুধু নেসেসিটি নয়, খাবার বাঙালির একটা আইডেন্টিটির পার্ট। আমরা আজকে আছি পৌষ্টিক লাইফের আরেকটি আড্ডার সেশনে, এবং এখানে আমরা খাবার নিয়ে প্রচুর কথা বলবো। আর খাবার নিয়ে যার সঙ্গে কথা বলবো, তিনি ভীষণ খাদ্য রসিক একজন মানুষ, যিনি লিখেছেন একটি অত্যন্ত সুস্বাদু বই বলতে পারি। তার নাম খানার বচন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে সাংবাদিক, জিআই ট্যাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে যুক্ত মানুষ, শ্রী দীপঙ্কর দাশগুপ্ত। দীপঙ্কর দার কাছে চলে যাব আজকে আমরা। আমাদের আড্ডাটা আজকে খুব সুস্বাদু হতে চলেছে, এটা আমি আগেই বলেছি। আমি আর কথা না বাড়িয়ে চলে যাব দীপঙ্কর দার কাছে। পৌষ্টিক লাইফের আড্ডায় আপনাকে স্বাগত। আজকে আমি বলেছি আমাদের আড্ডাটা খুব সুস্বাদু হতে চলেছে, প্রচুর খাবার নিয়ে কথা বলবো। সামনে খাবার থাকলে বোধহয় আরো ভালো হতো, কারণ আড্ডাটা যারা শুনবেন তাদের প্রত্যেকের আমার মনে হয় জিভে জল চলে আসবে আজকে। তো দীপঙ্কর দা, খাওয়ার আগে যাওয়ার আগে জানতে চাই যে আপনার তো ছোটবেলা কেটেছে উত্তরবঙ্গে, তো সেখান থেকেই কি গ্রামে? আচ্ছা, তো সেখান থেকেই কি খাদ্য রসিকতার সূচনা? না, সেটা ঠিকই একদম নয়। খাবারের সুস্বাদ এবং খাবারের যে রুচিবোধ, সেটা সত্যি কথা বলতে কি আমার খুব ছোটবেলা থেকেই গড়ে উঠেছে। তার কারণ আমার মা খুব ভালো রান্না করতেন। শুধু মা নয়, মানে আমার চারপাশের যারা ঘিরে ছিলেন, মানে আমাদের তখনকার দিনে তো বড় পরিবার, তো যদিও বাবার কর্মসূত্রে আমি ছোটবেলায় গ্রামে আমার পড়াশোনা, গ্রামের স্কুলে পড়াশোনা, এবং সেখানে শুধু ওই বাবা মা আমি, কিন্তু তার বাইরেও আমার পরিবারের যে অন্যান্য যারা কাছাকাছি, বা কলকাতায় রায়গঞ্জে যেরকম, মানে হেমতাবাদ থেকে রায়গঞ্জ তখন, এখন জেলা সদর, কিন্তু তখন ছিল ওটা একটা মহকুমা। তো সেখানে আমার বাবার যে ছোট কাকা, তিনি ছিলেন প্রাক্তন, তখন পূর্ব পাকিস্তান, সেখানে অমৃতবাজারের রিপোর্টার ছিলেন এবং আইনজীবী ছিলেন। তার মানে সাংবাদিকতা আপনি পারিবারিক সূত্রেও পেয়েছেন? সাংবাদিকতা, হ্যাঁ, সেই অর্থে বলতে গেলে আমি বলতাম ভালো দাদু। ভালো দাদু ওই ব্রিটিশ বিরোধী লেখা টেখা, এই সমস্ত অমৃতবাজার পত্রিকা, তো তখন এমনিতে উনি ছিলেন আইনজীবী, কিন্তু ওই তখনকার দিনে মানে ওই কন্ট্রিবিউটর হিসেবে, মানে সংবাদদাতা হিসেবে উনি খবর পাঠাতেন, এবং সেগুলো তার মধ্যে ব্রিটিশ বিরোধী খবরাখবর থাকতো তো লেখালেখির মধ্যে। তো সেই জন্য ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছিল, এবং তারপরে ওই দেশভাগের আগেই আর কি, মানে আমাদের যে মানে বাবাদের পরিবার, তারা ওখান থেকে বিচ্যুত হয়ে এক বস্ত্রেই আর কি সকলে এপারে চলে এসেছিলেন, অনেকে কলকাতায়। এবং ওই আমার যে দাদু, বাবার ছোট কাকা, আমার ভালো দাদু বলি, ভালো দাদু, এবং আমার বাবার রাঙা কাকা এবং রাঙা কাকিমা, মানে তিনি ছিলেন আমাদের সর্বজনীন রাঙা মা। তো তারা রায়গঞ্জে বসবাস করতেন আর কি, এবং দাদু ওখানে সরকারি কৌঁসুলি, গভর্নমেন্ট প্লিডার ছিলেন। তো সেই কারণে ওই রাঙামার রান্না, এবং ওখানে আমার দুই পিসি, তারা একজন
ভালো পিসি আর ছোট পিসি, ওই রাঙামার দুই মেয়ে, সেই পিসি ওখানে স্কুলে পড়াতেন এবং খুব জনপ্রিয় টিচার ছিলেন। তো এই যে রাঙামার কথা একটু পরে আসবো আমি। তো এই যে রান্নার যে সুস্বাদের কথা বলছিলাম, যে স্বাদ, কোন খাবারের কোন স্বাদটা হওয়া উচিত, মানে একটা ভালো রান্না কিরকম হতে পারে, সেই বোধটা কিন্তু সত্যিই আমার ছোটবেলাতে গড়ে উঠেছিল। কিন্তু তখন যে আমি কিছু ভেবে আমি যে মানে একটা মানে খাবার সম্পর্কে আমার সচেতনতা বা বিশেষ আগ্রহ, এটা যে কোনো কালে হবে তখন তো আমার কোনো সেরকম কিছু ভাবিনি। তখন তখন ভালো খাবার আনন্দ খাবার খাওয়া। পেয়েছি, ভালো খাবার খেয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আপনার মোটামুটি মূল যেটা, সেটা আমরা বলতে পারি ওপার বাংলা। হ্যাঁ, মানে আমরা তো জানি যে রান্নার দিক দিয়ে ওপার বাংলার রান্না হ্যাঁ, মানে সাংঘাতিক সুস্বাদু। একদমই, তার মানে একদমই। পারিবারিক সূত্রে আপনি হ্যাঁ, ওই খাবার তো খেয়েছেন, প্রচুর হ্যাঁ, হারিয়ে যাওয়া খাবারও হয়তো হ্যাঁ, আপনি বলছিলেন আপনার হুম, পরিবারের সূত্রে আপনি হ্যাঁ, নিশ্চয়ই পেয়েছেন। তো হ্যাঁ, সেরকম কিছু খাবার দাবার কি হয় যেটা এখন আপনি খুব মিস করেন? হ্যাঁ, সেরকম তো আছেই। সেটা তো সত্যি কথা যে আমার এই আমার যিনি ঠাকুমা, মানে আমার আমরা বলতাম বাবুমা। আচ্ছা। হ্যাঁ, তো তারা তো কলকাতায় থাকতেন। আমার ওই বাবুমা এবং আমার বড় জেঠু, জেঠুর পরিবার, আমার ছোট কাকা, ফুল কাকা, এরা সব মানে এরা কলকাতায় এই থাকতেন। মানে তো আমার বাবার দিকটা হচ্ছে পূর্ববঙ্গের পাবনা, দিনাজপুর, সিরাজগঞ্জ, মানে এই দিকটা আর কি। আর আমার মায়ের দিক হচ্ছে ময়মনসিং, টাঙ্গাইল, রংপুর, এই দিক। হুম। তো সেই কারণে আমার মামা বাড়ির দিকে বা আমার মাসি, মানে আমার বড় মাসি, মাসিমণি বলতাম। তো মা আমার দিদিমা আর কি, মায়েদের খুব শিশু বয়সে গত হয়েছিলেন। তো তারপরে ওই মাসিমণি ভাই বোনদেরকে মানুষ করেছিলেন তার ঠিক বিয়ের পর পর। তো এই যে মানে যেদিকেই যাই মানে ভালো ভালো খাবার, মানে তখনকার দিনে কি হতো, মানে একটা সবার সঙ্গে দেখা হলে আড্ডা, রান্না বা একদম, রান্না একদম। খাওয়া, মানে একান্নবর্তী এগুলো পরিবারের একটা এগুলোর যে, জন্য যে হ্যাঁ, বিশেষ আলাদা করে আয়োজন এসব তো ছিল না। এটা তো হ্যাঁ, একটা স্বাভাবিক ব্যাপার, মানে একদম। বাড়িতে সবাই আছে, রান্না বান্না হচ্ছে, গল্প গুজব হচ্ছে, কাজ অবশ্যই, হচ্ছে, যে অবশ্যই। যার হ্যাঁ। এইসব হচ্ছে। কাজেই আমি দুদিক থেকেই না, মানে বিশেষ বিশেষ রান্না, বিশেষ ভালো খাবার, এই যে স্বাদের সংস্কৃতি, এর সঙ্গে পরিচিতি আমার গড়ে উঠেছে সেই ছোটবেলা থেকে। হ্যাঁ, তো সেই কারণে আমার ঠাকুমার যে আমার বাবুমার রান্না, মানে সেটা একটা প্রবাদ প্রতিম ব্যাপার ছিল। হুম, হুম, হুম। কারণ উনি নিরামিষ রান্না, সে তো বুদ্ধদেব বসু বলেই গেছেন যে আমাদের যে এই যে বিধবার হেঁসেল, সেটা একটা অন্যরকম সংস্কৃতি। মানে একদম তাই। একেবারে ফেলানো ছড়ানো জিনিস দিয়ে তারা কিভাবে সব অমৃতসম বস্তু তৈরি করতেন, অবশ্যই, হ্যাঁ। সেটা হচ্ছে ওই বিধবার রান্নাঘর। তা আমার বাবুমা, আমাদের তো একটা তো মানে রান্নাঘর, মানে সেটা তো মাছ মাংস হুম, যা হতো পরিবারের জন্য। কিন্তু ওই যে বাবুমা রান্না, মানে নিরামিষ রান্না, যা হোক, যে দিন যা কিছু হোক, মানে সেটা একটা শাকের ঘন্টও হতে পারে, সেটা একটা মটর ডাল বাটা, সেটা ওই যখন ভাত ফুটছে তার মধ্যে সেই মটর ডাল বাটা ওই ন্যাকড়ার মধ্যে হ্যাঁ, জড়িয়ে মন্ড দিয়ে মন্ড হয়ে একটা যাওয়া। মণ্ড, হ্যাঁ, হ্যাঁ, সেই মণ্ড দিয়ে যখন কাঁচা বাবুমা তেল, কাঁচা ওই লঙ্কা। কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে একদম। আতপ চালের ভাত, সুগন্ধি আতপ চালের ভাত মেখে দিতেন, মাখতেন, হুম, হুম, হুম। তখন আমাদের নাতি নাতনিদের হাত পেতে লাইন পড়ে যেত যে আমরা একদম। বাবুমার মাখা দলা, ওই যে দলা, ওই একটা দলা কার হাতে কখন পড়বে, এই সেটাই। জন্য আমরা খুব উদগ্রীব হয়ে থাকতাম। মানে এই দলাটার স্বাদ আর পৃথিবীর কোনো স্বাদের মানে এর সত্যি বিকল্প হবে না। সত্যি, মানে এটা না এখন
আমি যতই বলি না কেন এটা বলে ঠিক বোঝানো যাবে না, মানে ওটা যে ওই বাবুমা খেতেন, ওই একটু হয়তো চাল বেশি নিয়ে নিতেন, যে আমার তো এরা সব প্রত্যাশী আছে, এদেরকে একটু একটু দিতে হবে। তো এই এই যে মাখা এবং তারপরে যে ওই দলা, সেটা ওই যে বললাম যে একটা শাকের ঘন্ট হতে পারে, বা এই যে মটর ডালের যে বাটা সেটা দিয়ে এই যে একটা দলা দিলেন। আমরা তো তখন ছোট, আমরা তো তখন অত কিছু বুঝতাম না, কিন্তু সেটার যে স্বাদ, ওই বাবুমা মেখে দিচ্ছেন, তার যে ওই দলা, এটা একটা অদ্ভুত, এই স্বাদ অদ্ভুত, কারণ এটার সাথে ভালোবাসা মিশে রয়েছে। ওইটাই তো কথা। এবং সেটা এই যে রান্না, এবং বাবুমার কতগুলো স্পেশাল রান্না ছিল, তার মধ্যে আমি মানে একটা মানে লিখেওছি, আমার বইতেও রয়েছে, মানে একটা গ্যারানি, মানে হ্যাঁ গ্যারানি। এটা তো এখন এই যে এখন এখন তো গ্রীষ্মকাল, এই যে গরম, ওটা হচ্ছে কিন্তু সামার কুলার, মানে ওটা হচ্ছে বিশেষ করে ওটা গ্রীষ্মের দুপুরে একসঙ্গে বসে খাওয়ার। হ্যাঁ, সেটা ওই মটর ডাল, আগের রাত্রে মটর ডাল ভিজিয়ে সেটাকে ওই পরের দিন বেটে ভালো করে ফ্যাটানোর উপর নির্ভর করে, সেটা মোলায়েম ফ্যাটানো হবে, হালকা হবে, তারপরে সেটার থেকে ওরকম বড়া ভেজে তারপরে সেটাকে ওই ফোড়ন, মানে রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে সেটাকে ওই মানে একটা জল দিয়ে, মানে সেটাকে বড়াটাকে ফোটানো হবে, সেটা ফুটলো, বেশ টকবক করে ফুটলো, তারপরে তোমার বেশ অনেকটা পোস্ত বাটা আর অনেকটা আদা বাটা, এই যে দিয়ে এর রসায়নে যে জিনিসটা হলো, তারপরে কাঁচা লঙ্কা চেরা আর একটু ভালো ঘি, এই যে দেওয়া হলো, এটা গরমের দিনে খেলে শরীর জুড়োতে বাধ্য। মানে আমাদের হেসেলেই কত সায়েন্টিফিক খাবার রয়েছে, মরশুমি, একদম তাই। যে এটা কিন্তু রাত্রিবেলা কখনো খাওয়া হতো না, আচ্ছা, দুপুরবেলা, এটা কিন্তু দুপুরবেলা, হ্যাঁ, এবং এটা কখনো কিন্তু শীতকালে খাওয়া হতো না, এটা দুপুরবেলা, গ্রীষ্মের দুপুরের জন্য এটা স্পেশাল। আবার ফোড়নের তারতম্যে এই গ্রীষ্মের আর একটা সবজি ঝিঙে, ঝিঙে পোস্ত তো আমরা সবাই জানি, ঝিঙে পোস্ত তো খাই, কিন্তু আর একটা আমার বাবুমার সিগনেচার ডিশ ছিল ঝিঙের ঝোল। এই ঝিঙের ঝোলটা কিন্তু ওখানে যেরকম ওই রাঁধুনি ফোড়ন, এখানে হচ্ছে মেথি ফোড়ন, এখানে মেথি, তেজপাতা ফোড়ন, আদা বাটাও থাকবে, ঘিও থাকবে, পোস্তও থাকবে, সব থাকবে, কিন্তু আর হচ্ছে ওখানে ওই যে মটর ডালের বড়া, গোল গোল করে বড়া ভাজা, আর এখানে হচ্ছে মটর ডালটাকে তোমার একটা তাওয়ার মধ্যে অল্প তেল নিয়ে মটর ডালটাকে ফেটিয়ে সেটাকে ওই হাতের দিয়ে, ওটাকে বলা হতো চাপটি, চাপটি, যেটা দিয়ে বোধহয় চাপড় ঘন্টও হতো। হ্যাঁ, চাপড় ঘন্টও হতো, সেটা তো আরেকটা জিনিস, কিন্তু এইটা হচ্ছে চাপটি, মানে ওটাকে চ্যাপটা করে, ওটা আনইভেন একটা ব্যাপার, ওটাকে ওই এপিট করে একদম সোনালি বর্ণ হবে, কোথাও পুড়বে না কিন্তু ভেতরে কাঁচাও থাকবে না, এই যে মটর ডালের যেটাকে চাপটি বলা হতো, ওই চাপটিটাকে ভেঙে, নানান রকম ভাবে ভেঙে তারপরে ওই ঝিঙের ঝোলের মধ্যে দেওয়া হতো। এই ফোড়নের পার্থক্যে কিন্তু ওটা গ্যারানি, এটা ঝিঙের ঝোল, কিন্তু দুটোর টেস্ট আলাদা, এবং দুটোই মানে অসাধারণ ব্যাপার, গরমের দিনে অসাধারণ ব্যাপার। মানে সেই যুগে কোন রকম কোন সায়েন্টিফিক গ্লোবাল ওয়ার্মিং এরকম ধারণা তো ছিল না, কিন্তু আমরা বাঙালিরা আমাদের খাদ্যের মধ্যে দিয়ে শরীর ঠান্ডা করে, মানে এখন তো প্রেজেন্ট সাইকোলজি বলছে গাট ব্রেন কম্বিনেশন, কিন্তু আমার মানে এটা আমি আমার দিদার কাছেও শুনেছি যে বলতেন, তার শাশুড়ি তাকে বলতেন যে মুড়ি আর ভুড়ি ঠান্ডা থাকলে মানুষ ভালো থাকে, একদম এই গাট ব্রেন যে কম্বিনেশন, কানেকশন, এটা কোথাও আমাদের বাঙালিদের, তারা কিন্তু কোনো তত্ত্ব কথা শোনাতেন না, কিন্তু তাদের প্রতিদিনের জীবনচর্যা এমন ছিল, এবং প্রত্যেকের পছন্দ এবং শরীর উপযোগী
তারা ঠিক রান্নাটি করে দিতেন। একদম তাই। হ্যাঁ, যার জন্য কি বাঙালি ইন্টেলেকচুয়াল জাত। বাঙালি ইন্টেলেকচুয়াল জাত। খাবারের মানে দেখো একটা জিনিস হচ্ছে কি, যে ওই যে লীলা মজুমদার লিখে গেছেন না, যে খেতে যদি হয় তাহলে ভালো করে খাওয়াই ভালো। হ্যাঁ, তো অবশ্যই। এইটা মানে লীলা মজুমদারের বিভিন্ন লেখায় এই যে নানান ভাবে খাদ্যের ব্যাপারটা এসেছে। হ্যাঁ, এবং ওর ক্যারেক্টাররা সবাই মানে সবাই, হ্যাঁ। খেতে ভালোবাসা, হ্যাঁ, এবং তার কার কোথায় স্বর, কোথায় সেটাই। হ্যাঁ এই খুব সব জিনিস ডিটেইলিং থাকে ডিটেল খাবারের। ডিটেল একদম, সেই হ্যাঁ। সেই দুধটা কিভাবে জাল হবে, তার স্বরের একদম। কেমন রং হবে, সব হ্যাঁ, হ্যাঁ। এইরকম। তো এই ব্যাপারটা হচ্ছে যে তোমার পেট যদি ঠান্ডা থাকে, তোমার যদি খাবারের দায়িত্বটা আমাদের বাড়ির মহিলারা যদি সেইভাবে, মা, মাসি, ঠাকুমা, জেঠিমা, এরা যদি সেই রকম ভাবে তোমাকে যদি পরিতৃপ্ত করেন, তাহলে তুমি তোমার যে বিদ্যা চর্চা এবং কর্ম সাধনা, হ্যাঁ, তার দিকে তুমি তো মানে নিশ্চিন্ত মনে তুমি দৌড়বে। একদম। কাজেই এই ব্যাপারটা তো ছিলই। আর এই যে রান্না, তারপর এই নিরামিষ হেসেলের নানান রকম রান্না, তুমি চাপড় ঘন্টের কথা বলছিলে, এগুলো না মানে এক একটা নিয়ে বলতে গেলে এক একটাই কাহিনী হয়ে যায়। মানে এই অবশ্যই। যে চাপড় ঘন্ট, অবশ্যই। তার মধ্যে যে ফিনেস, মানে প্রত্যেকটা সবজি কাটার যে একদম। ইউনিফর্মিটি, কি কি সবজি, তার যে ব্যাপারগুলো, এগুলো প্রত্যেকটাই মানে এটা মানে ছোট পরিসরে বললে আমরা শেষ করতে পারবো না, কিন্তু প্রত্যেকটার মধ্যেই যে সৃজনশীলতা এবং রন্ধন ভীষণ। কুশলতা, এইগুলো তো ছিলই। আর তারপরে হচ্ছে নানান রকম মিষ্টান্ন, নারকেলের খাবার, হ্যাঁ। তারপরে ক্ষীরের খাবার, ছানা দিয়ে কত রকম, এইরকম তো ছিলই, ইঁদুরের কত রকম রয়েছে। নানান রকম। কাজেই এ অশেষ অশেষ। অশেষ মানে বাঙালির হেসেলের ইতিহাসের কোনো মানে শেষ অশেষ আনলিমিটেড। অশেষ। সেটা মানে হুম, আমরা ভীষণভাবে হারিয়ে ফেলছি কোথাও হ্যাঁ, আজকে গিয়ে। তো আপনার এই যে খানার বচন বইটা মানে এটা কোথাও আমাদেরকে আমাদের রুটে ফিরিয়ে দেয়। হুম, মানে যে বইটাতে আপনি এত কিছু এক্সপ্লোর করেছেন। হুম, তো আপনি তো পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য হুম, নিয়ে। এবার সেই রুট থেকে আপনার চলে আসা বোধহয় কলকাতাতে হুম, তারপরে। হুম, হুম। তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করার সময় তো ইংরেজি সাহিত্যের খাবার দাবারের সঙ্গেও নিশ্চয়ই কিছু পরিচয় হয়েছে। বিদেশি খাবার দাবার সেটা তো ঠিক আছে, আপনার মানে খানার বচনেও রয়েছে বিদেশি কন্টিনেন্টাল, খাবার, হ্যাঁ হ্যাঁ। কন্টিনেন্টাল। বা আমি যখন আহ, এই বর্তমান খবরের কাগজে প্রথম শুরু করেছিলাম, সেখানকার একরকম পরিবেশ, সেখানে একরকম হ্যাঁ, খাওয়া দাওয়া, হ্যাঁ, বা মানে নিজেদের মধ্যে মানে খবরের কাগজের যে মানে নিউজ রুম যাকে বলে, সেইখানে যে একটা ভাইব্র্যান্ট নিউজ রুম, সেইখানে তো আমাদের অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম। সেখানে আমাদের মানে ওই বিকেলবেলা বিরাট লম্বা টেবিলের ওপরে খবরের কাগজ বিছিয়ে সেখানে মুড়ির পাহাড় তৈরি হলো। এবং তারপরে আমাদের তখন আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মানে যিনি শুরু করেছিলেন, বরুণ সেনগুপ্ত, আপনি তো একদম শুরুর দিক থেকেই রয়েছে। শুরুর দিন থেকে মানে শুরুর দিন হ্যাঁ থেকে। মানে কাগজের জন্মদিন, জন্ম লগ্ন থেকে ছিলাম। তো বরুণবাবু পাবলিক পালস যেরকম বুঝতেন আর কি, মানে খবরের জিনিস যেরকম বুঝতেন, তেমনি নিজেও খুব খাদ্যরসিক ছিলেন। মানে খুব ভালো বুঝতেন, ভোজন রসিক ছিলেন। বরিশালের মানুষ তো, ও তাহলে পূর্ববঙ্গের তো মানুষ, বলতেই হবে। পূর্ববঙ্গের মানুষ, কাজে বাঙালির পালস খাওয়া বুঝতে গেলে ছাড়া খাওয়া বুঝতে হবে না। হ্যাঁ, তা বরুণবাবু আমাদের আমরা সবাই মানে এক ঝাঁক ছোট মানে কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সবে জয়েন করেছি, সেসব ব্যাপার। তো উনি আর কি মানে বলতেন কি হয়ে যাক বলে উনি টাকা বের করে দিলেন, আমার নিচে গাড়ি আছে চলে যাও কালিকাতে বলে, সেখান থেকে বেগুনি, তারপরে আলুর চপ আর পেঁয়াজি, তো পেল্লাই সাইজ, পেল্লাই সাইজ। তো সেই আমাদের অত্যুৎসাহী যারা ছিলেন, তো তার মধ্যে দুজন চলে গেলেন গাড়ি নিয়ে টাকা নিয়ে কালিকাতে। সেখান থেকে সেই বেগুনি, তারপরে পেঁয়াজি, আলুর চপ, তো এই তিনটে নিয়ে তিনটে পাহাড় হলো, আর একটা মুড়ির পাহাড়। এবং তারপরে বরুণবাবুকে বলা হলো যে বরুণদা এসে গেছে। উনি ওনার ঘর থেকে আবার চলে এলেন, এসে বললেন বুঝলে
বিষ বিষ বলে তারপরে নিজেই একটা বিরাট সাইজের বেগুনি 2 আঙুলে তুলে নিলেন, এক মুঠো মুড়ি নিলেন, বলে তারপরে উনি নানান রকম এটা ওটা গপ্প সপ্প এসব হলো, এবং বুভুক্ষ জনতার আক্রমণে সেই মুড়ি এবং চপ মুহূর্তে শেষ। মানে অত তেলে ভাজা কে খাবে, অত মুড়ি, তখন বিষ সে মানে সঙ্গে সঙ্গে শেষ। হ্যাঁ, তো এইরকম যেরকম মানে আমাদের বর্তমান কাগজ এরকম হতো, তারপরে আবার তখন আমাদের ওই শ্যামল গঙ্গোপাধ্যায়ের একটা ধারাবাহিক বেরোতো শাহজাদা দাড়া শুকো বলে, হ্যাঁ, হ্যাঁ। সেটা ওই সাপ্তাহিক বর্তমান কাগজে আচ্ছা, সাপ্তাহিকে বেরোতো আর কি। আচ্ছা, আচ্ছা। তো সেইখানে উনি ওই মুঘল দরবারের কিছু খাবার খাবার, কথা, তার মধ্যে একটা ছিল মালখোবা, মাটনের। হ্যাঁ, আচ্ছা, মানে অ্যাকচুয়ালি সেটা খুব ভালো, এ হচ্ছে ভেড়ার মাংসের, তো আচ্ছা। সেটা তো ভেড়ার না হলে পরে মাটন আর কি, মানে গোট মিট। তো সেইটা আমাদের একজন সহকর্মী বলেছিলেন, শ্যামলদা আপনি তো এইটা এই শাহজাদা দাড়া শুকোর এই আপনি একটা উল্লেখ করেছেন মালখোবা, তা আপনি এটা আর একটুখানি সন্ধান টন্ধান করে একটু আমাদের হদিশ দিন যেটা কিভাবে বানাতে হবে। হুম। তো সেইটা তারপরে শ্যামল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এবং তারপরে সেইটা আমাদের বর্তমান কাগজের ওপরে, ছাদের ওপরে ক্যান্টিন, সেইখানে সেই জিনিস তৈরি হয়েছিল, মাংস নিয়ে এসে তৈরি ভাবা হয়েছিল। যায়? হ্যাঁ, মালখোবা, মোগল খানা নিউজ রুমে। হ্যাঁ, সে মানে মানে মাংসের মতন প্রায় সমপরিমাণ টক দই দিয়ে, খুব হালকা মশলা দিয়ে, মানে সেটা একটা অন্য মানে রেসিপি। এবং সেই মাংসটা খাওয়ার জন্যে, তাকে মর্যাদা দেওয়ার জন্যে, তার সঙ্গে সঙ্গত করত আঙুরি রুটি, মানে আটাটা মাখা হতো আঙুরের রস দিয়ে। হ্যাঁ, এবং তারপরে যে আঙুরের ছিবড়েটা বেরোতো সেইটা দিয়ে একটা চাটনি তৈরি করে ফেলা হতো। তো আঙুরি রুটি আর হচ্ছে মালখোবা, আর তারপরে আঙুরের চাটনি, এইটা আমরা রাত 1:30টার সময় যারা নাইট ডিউটিতে ছিলাম, থাকতাম, কোনোদিন আগে থেকে ঠিক হলো যে এই একদিন মালখোবা হবে, তো পাতা টাতা ছেড়ে দেওয়ার পর রাত 1:30টার সময় আমরা টেবিলের চারদিকে ঘিরে বসে আমরা আঙুরি রুটি দিয়ে মালখোবা খেতাম। তো এই 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 হচ্ছে মানে এই যে মানে খাওয়ার প্রতি আনন্দ। এবং সেটা এটা এটা আমি একটাই জিনিস বলার, সেটা হচ্ছে যে তুমি বলছিলে যে পুরোনো দিনের কথা, বা খাওয়া জিনিসটা শুধু পুষ্টির জন্য নয়, খাওয়া জিনিসটা শুধু পেট ভরানোর জন্য নয়, খাওয়া জিনিসটার মধ্যে একটা মানে এটা একটা মানে উচ্চাঙ্গ সঙ্গীতের মতন, মানে অবশ্যই। এইটা একটা মানে একটা সৃজন, একদম। মানে তার মধ্যে রান্না একটা art। আর্ট। হ্যাঁ, তো এই জিনিসটাকে পারফেক্টলি একটা জিনিস তৈরি করা, এবং সেটা সকলে মিলে বসে তৃপ্তি করে খাওয়া, আনন্দ করে খাওয়া, এই এই যে ঘরানা, এই যে সংস্কৃতি, সেটা আমাদের ধরো আজকে মানে অফিসের সংস্কৃতিতে, মানে আমরা তখন সেটাকে সেখানে সহকর্মী শুধু নই, আমরা একটা আমাদের অন্তরঙ্গ সম্পর্ক, আত্মিক সম্পর্ক, মানে হই চই করে আমরা কাজ করছি, মানে খাচ্ছি, কাজও হচ্ছে, এত সবই হচ্ছে। গুরুত্বপূর্ণ। এবং আপনি যে এই সময় বলছেন যে বর্তমানের হ্যাঁ একদম জন্মলগ্ন, তখন কলকাতায় একটা খুবই ক্রিটিক্যাল হ্যাঁ কন্ডিশন, হ্যাঁ অথচ তার মধ্যেও হ্যাঁ আপনাদের এইরকম এত কঠিন চলতো। কাজটাও এত সুন্দর তো একটা এবং এটা আমি বলছি যে ধরো এই যে পারিবারিক সংস্কৃতিতে, সেখানেও যেরকম একটা মানে সবাই মিলেমিশে একটা খাবার সংস্কৃতি একসঙ্গে বসে, এখন কি, এখন মানুষ শুধু দৌড়চ্ছে। দৌড়াচ্ছে, হ্যাঁ, একদম। এবং এই যে ধরো আমরা এখন শুনি সব নানান রকম যে টক্সিক এনভায়রনমেন্ট, একদম অফিসে মানে কর্মস্থলে টক্সিক এনভায়রনমেন্ট, এটা ওটা, তখন মনে হয় যে না এরকমও তো ছিল, এরকম তো ছিল আমাদের মধ্যেই, আমাদের অবশ্যই। সমাজেই তো এরকম ছিল যে আমরা সবাই মিলে আনন্দ করে খেয়েছি, একদম, গল্প করেছি, একদম। কাজ করেছি। তো এটা আমাদেরকে মনে করতে হবে। এবং এই যে ধরো আমি যে গ্যারানির কথা বলছি, বা আমি যে ঝিঙের ঝোলের কথা বললাম, কি চাপড় ঘন্টের কথা বললাম, বা তোমার এই নানান রকম মিষ্টান্ন, সেই তোমার নারকেলের খাজা, বা পিঠে পাটিসাপটা, গোকুল পিঠে, তারপরে রসবড়া, হ্যাঁ, এই যে সব ছিল নানান রকম, তো এগুলো তো এক একটা জিনিসের সঙ্গে
ভাবলে পরেই, নামগুলো মনে পড়লেই তো তার সঙ্গে যার সংশ্লিষ্ট সেই প্রিয় মানুষটির চোখ, ছবি, মুখচ্ছবি অবশ্যই মনে পড়ে অবশ্যই না? হ্যাঁ। তো সেইগুলো আমরা, এই যে ভালোবাসা, এই যে দরদের হুম, জায়গাটা, হুম, এইগুলো আমরা বড্ড বেশি যান্ত্রিক হয়ে পড়েছি, আমরা বড্ড বেশি আধুনিকতার চাপে অবশ্যই আমরা কিন্তু অবশ্যই মানে এই যে সারাক্ষণ আমাদের মানে এই যে মানসিক চাপ, এই যে এখনকার বেতে বলে যে কুকিং ইজ এ স্ট্রেস বাস্টার। একদম হ্যাঁ, তো একদম এটাও কিন্তু একটা ভেবে দেখার যে শুধু ওই সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা নানা অ্যান্টি ডিপ্রেশন অবশ্যই ড্রাগ অবশ্যই বা হ্যাঁ এইরকম হ্যাঁ এগুলোর চাইতে বাইরে জিনিসটা হচ্ছে যে এই যে একটা আনন্দ করে কিছু করা, একদম নিজে খেয়ে আনন্দ পাওয়া, অন্যকে খাইয়ে তৃপ্তি পাওয়া, খাইয়ে তৃপ্তি এই পাওয়া। জিনিসগুলো কিন্তু বাঙালির একটা খুব মানে, মানে আমাদের বাঙালির সংস্কৃতির সঙ্গে এটা ওতপ্রোতভাবে হ্যাঁ, জুড়ে বাঙালি আছে। সংস্কৃতির সঙ্গে এটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ। একদম হ্যাঁ, একদম এবং বাঙালি ভোজন রসিক হুম বলে তো, হুম কিন্তু এখন এখন মানে ভাবনা হয় যে বাঙালি কি সত্যি ভোজন রসিক? কারণ আমাদের কিন্তু যে একটা বিভিন্ন পরিবারে যে একটা বৈচিত্র্যময় খাদ্য সম্ভার ছিল, তুমি পুরোনো দিনের রান্নার বইগুলো দেখো, হুম যে একদম সেই রান্নার বইতে একটা সবজি দিয়ে বা একটা শাক দিয়ে বা একটা মাছ দিয়ে কত বিচিত্র রকম রান্না। একদম হ্যাঁ, হ্যাঁ তার নানান রকম মশলার বৈচিত্র্য, তার নানান রকম তার রান্না করার কৌশলের বৈচিত্র্য, এই যে জিনিসগুলো ছিল, এখন তোমার দেখলে পরে মানে একটু হতাশা ব্যঞ্জক শোনাবে বটে, কিন্তু ঘটনা হচ্ছে যে তুমি কিন্তু এখন চারপাশে তোমার গেট টুগেদার বলো, পারিবারিক বলো, রেস্টুরেন্টের খাওয়া বলো, বা তোমার এই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে আমরা যা করছি, হুম, তুমি কিন্তু এই হাতে গোনা কয়েকটা পদের বাইরে একদম তুমি তাই। কিন্তু কিছু পাচ্ছ না। কিছু পাচ্ছি তাহলে না। এমনকি বাঙালির গেল কোথায়? রেস্তোরাঁ যেগুলো তৈরি হয়েছে হ্যাঁ, তাতেও গিয়ে ওরা বলছে অনেক রকম নাম, কিন্তু খেতে গিয়ে দেখছি ওরা অ্যাকচুয়ালি সেই জিনিসটা বানাতে পারছে না। তো ওরা একটা ওই সব রকমই একই রকম হয়ে যাচ্ছে এই স্টোরিটা। তুমি মানে দই মাছ বলে যাকে দিচ্ছ, হুম তুমি কাতলার কালিয়া বলে যাকে হুম দিচ্ছ, হুম তুমি মাংসের কোরমা বলে যাকে দিচ্ছ, সেই কোরমার স্বাদ যদি তোমার অতীতের কিছু স্বাদের স্মৃতি থাকে, তার সঙ্গে কি অবশ্যই সেটা কোনোভাবে মিলছে? না, একদম নয়। এবং গানের ঘরানা মানে সঙ্গীতের যেরকম ঘরানা রাগ হ্যাঁ, পাল্টে পাল্টে যায়, আমাদের হ্যাঁ, বাঙালিরও কিন্তু হ্যাঁ, ওই বিভিন্ন জেলা হিসেবে একই রান্না একদম পাল্টে পাল্টে যায়। আঞ্চলিক উত্তরবঙ্গে বৈচিত্র্য, আঞ্চলিক বৈচিত্র্য রয়েছে আঞ্চলিক এটা একটা। বৈচিত্র্য ছিল। হ্যাঁ যে নোয়াখালীর রান্নায় হুম, নারকেলের প্রাধান্য, অবশ্যই হ্যাঁ চট্টগ্রামের রান্নায় ঝাল, ধনেপাতা এইসবের হ্যাঁ প্রাধান্য, হ্যাঁ নারকেলও বটে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো এটা না এক একটা ব্যাপার হচ্ছে যে এক একটা সংস্কৃতির সঙ্গে একটা অবিচ্ছেদ্যভাবে এগুলো যে জড়িত ছিল, এবং ওই এক একটা পরিবারে না এক একজন মানুষের যাকে বলা হয় হাতের তার, একদম একদম এটা এর হাতে, যেরকম আমি বলছি মানে আমরা বলতাম যে আমার মেজো জেঠিমা আর কি, হুম মেজমা, হুম মেজমার হাতের সুবর্ণ খড়কি মাছের চচ্চড়ি, এটা ছিল অমৃত। আমার মেজো জেঠু মেজমা হুম ওরা থাকতেন কালনায়, আচ্ছা একদম গঙ্গার ধারে, সেখানে গঙ্গার টাটকা চিংড়ি, আর ওখানে একরকম মাছ পাওয়া যেত, ছোট মাছ, সুবর্ণ খড়িকা। সেই সুবর্ণ খড়িকা মাছ মানে সেই মাছের চচ্চড়ি, মানে এগুলো না মানে এগুলো বলেই বোঝানো যাবে না, আমি কিছু সত্যি বলে তাই। বোঝাতেই মানে পারবো না। আমাদের জেনারেশন বা এর পরের জেনারেশন তো হ্যাঁ, মানে জানতে পারবে না। এই এই জানতেই পারবে না। পডকাস্টটা পাস্তা, পাস্তা বিরিয়ানি আর হচ্ছে মোমো জেনারেশন। একদম একদম তাই একদম কাজেই তাই। এই বৈচিত্র্য কোথায়? হ্যাঁ, তারপরে আমাদের যে সেই মানে তোমার চিতল মাছের মুইঠা, মিঠা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চিতল মাছের মুইঠা, সেই মুইঠা বলতে কার ঝিনুক বাড়িতে দিয়ে চিতল মাছ ছাড়াতে হতো মুইঠার জন্য। চিতল মাছ ছাড়ানোর হ্যাঁ যে যে এই যে প্রসেসটা কাটা প্রসেসটা, হ্যাঁ
এগুলো তো ট্র্যাডিশনাল নলেজ, একদম এগুলো এগুলো তো তুমি মেশিন দিয়ে পারবে না। না। চিতল মাছের যে মুইঠা, এটা কিন্তু বানানোর একটা খুব দক্ষতা এবং কৌশল আছে, এবং এটাই কিন্তু এক একজনের হাতে মানে ভালো কোনটা হবে, যে একেবারে সফট হবে এবং সেই যে চিতল মাছ কুড়ে তারপরে বের করে নিয়ে তার সঙ্গে কোন প্রপোর্শনে আলু সেদ্ধ মেশানো হবে সেটাকে সফট করার জন্য, তারপরে সেটাকে ভেজে নিয়ে তারপরে যে ঝোলটা করা হবে, মানে এগুলো একটা এক একজনের হাতের মানে সঙ্গে এক্সপার্টাইজ এক্সপার্টাইজ। তো এইটা আমার মা ভীষণ ভালো করতেন, চিতল মাছের মুইঠা বা ওই কালো জিরে দিয়ে একদম চিতল মাছের পেটির যে পেটির চিতল যে মাছের ঝোল। পেটি যে ঝোল, হ্যাঁ। বড়ি দিয়ে, হ্যাঁ, কালো জিরে দিয়ে এই যে ঝোল। আর এটাও ঠিক কথা যে তখন ওই মা বলতেন যে মাছ যদি ভালো হয় রান্না ভালো হয়। অবশ্যই হ্যাঁ, তো অবশ্যই। এবারে ওর পেছনে আরেকটা কথা হচ্ছে যে গুছিয়ে বাজার করা, হ্যাঁ মানে শ্রেষ্ঠ অবশ্যই। জিনিসটি বাজারের শ্রেষ্ঠ জিনিসটি দেখে নিয়ে, মানে এবং শ্রেষ্ঠ সঠিক দামে জিনিসটি সেটা আনা। বাজারের থেকে চয়ন করে হ্যাঁ প্রথমে মানে যারা মানে আমাদের এই যে আমি আমার জেঠু, বড় জেঠু, তারপরে আমার ছোট কাকা, তারপরে বাবা অতটা বাজারে, বাবা মানে বাবা খুব অল্পে সন্তুষ্ট হতেন এবং মা ভালো ভালো রান্না করে খাইয়েছেন, বাবা বলতেন যে মানে সেই খেয়ে খুব তুষ্ট বাবা, কিন্তু বাবা বাজারের ব্যাপারে অতটা করতেন বাজার, কিন্তু আমার জেঠু মানে একদম মানে খুব মানে দক্ষ কনয়সর, বাজারু একদম যাকে দক্ষ বলে। বাজারু যাকে বলে। এবং আমার সেজো মেসোমশাই, এই এরা বরিশালের, সেজো মেসোমশাই বরিশালের। হ্যাঁ, তো এই যে এরকম এরা, তাদের বাজার করাটা ছিল একটা আর্ট, বুঝলে তো, যে একেবারে বাজারের শ্রেষ্ঠ জিনিসটি মানে ঠিক চোখ দিয়ে দেখবেন, চোখ দিয়ে জরিপ করবেন, কোথায় কোনটা ভালো, কোন মাছটা কোথায় ভালো, কোন কুমড়োটা কোথায় ভালো, মানে মিষ্টি কুমড়ো হলেই হবে না, মিষ্টি কুমড়োর মানে একদম সবুজ বর্ডার দেওয়া, সেই ছুরি দিয়ে কাটবে তখন চিটচিট করে শব্দ হবে, মানে এইরকম একটা ব্যাপার আছে, মানে এইসব মানে সবজি চেনা মাছ চেনারও প্রসেস আছে। সবজি চেনা, মাছ চেনা, ফল চেনা, এগুলোর প্রসেস আছে। এবং এইগুলো আমি ওই মানে একদম ছোটবেলা থেকে আমি গ্রামের হাট থেকে বাজার, বাবার সঙ্গে বাজারে যেতাম এবং এই সব দেখে শুনে না মানে এটা বুঝতে পেরেছি যে এটাও কিন্তু নিজেকে ট্রেন করার ব্যাপার। মানে আমি যে আমি কোন সবজি কিনবো, কোন মাছ কিনবো, এই যে আমার বুঝতে পারা একটা ফল, মানে সেটা আম হোক, লিচু হোক, কলা হোক, কি অন্য কোনো ফল হোক, এই যে ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যেই কিন্তু এসে যায় আমাদের এই যে নানান রকম খাদ্যের বৈচিত্র্য আছে না। এবং এখন আমরা যে দেখি যে অনেক জিনিস স্বাদহীন, মানে আগেকার দিনে যেরকম ধরো মানে শীতকাল এলেই আমরা ফুলকপি আর পালং শাকের জন্য কাতর হয়ে যেতাম, এবং ফুলকপি কোথাও কারোর বাড়িতে রান্না হলে তার গন্ধ চারপাশ থেকে ছড়িয়ে পড়তো। তা এখন দেখো ফুলকপি কোনো স্বাদ গন্ধ পাই না, হাইব্রিড। তাহলে এখান থেকেই আবার চলে আসছে যে তখনকার দিনে যে ভালো রান্না হতো তার কারণ ছিল যে তার ভালো উপকরণ পাওয়া যেত এবং সেই রকম ভাবে সবাই বাজার থেকে কিনে আনতেন, তাহলে সেই রকম চাষ হতো। তাহলে তোমার এখন যে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক এবং তোমার হাইব্রিড বীজ, তাহলে আমরা খাবারটাকে কোথায় নিয়ে গেছি? ভালো বাজার, ভালো বাজার মানে কি একদম ঠিকঠাক জিনিসটা আনতে হবে। হ্যাঁ, তো ওই যে ঠিকঠাক জিনিসটা দেখো আগে এই জিনিসগুলো পাওয়া যেত বলে, আর ওই আমাদের মা, ঠাকুমা, জেঠিমা এরা সেই রকম রান্নাটা করতে পারতেন বলে এই রান্নার যে স্বাদ বা খাবারের যা স্বাদ, সেগুলো দেখো সেই ছোটবেলা, আজকে তো তারা চলে গেছেন কিন্তু সেই স্বাদটা তো এখনো মনে রয়ে গেছে। হ্যাঁ, সেইটাই ব্যাপার হচ্ছে যে এখন আমরা দেখো একটু আমাদের ভাবতে হবে যে আমরা প্রতিদিন কি খাচ্ছি। অবশ্যই আজকে
আমরা এই যে রাসায়নিক সার, কীটনাশক এবং হাইব্রিড বীজ, এই যে ত্রহস্পর্শ, এই তিনটের যোগে আমরা কিন্তু আমাদের মানে হয়তো ফলন বেড়েছে বা তার, সেদিন আমি একটা দেখলাম যে একটা বিরাট বড় ফুলকপি, হ্যাঁ সেই জিনিসটা দেখে না আমার বিতৃষ্ণা হলো। মানে ওই অত বড় একটা ফুলকপি দেখে আমার ভেতরে যেন কেমন একটা মানে অনুভূতি হলো। হ্যাঁ, অবশ্যই, কারণ দেশি ফুলকপি আমি ছোট ছোট হয়। বুঝতেই পেরেছি যে সেই ফুলকপি সেটা খাওয়ার মতন নয়। খাওয়ার যোগ্য হ্যাঁ, নয়। কিন্তু এখন মানে যারা ধরো আসল জিনিসটা দেখেনি বা তারা হয়তো বুঝবে, তারা হয়তো দেখবে যে বাহ, আরে বিরাট বড় ফুলকপি, 30 টাকা দিয়ে একটা বিরাট বড় ফুলকপি কিনলো, কিন্তু সেই ফুলকপির যে কোনো স্বাদগন্ধ থাকতে পারে না সেটা হয়তো অনেকেই এখন জানে না, এবং তারা সেটাকে রসিয়ে রান্না করার জন্য তার মধ্যে এমন রিচ একটা রান্না করে দিল যে তাতে না থাকলো ফুলকপির কোনো জাত ধর্ম, আর তাতে স্বাদ তো থাকলোই না। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। এবারে তুমি একটা জিনিস ভাববে যে পুরোনো দিনের যেসব রান্না আছে না, তার মূল ফিলোসফি একটা ছিল, সেটা হচ্ছে মরশুমি শাক সবজি তরকারি যাই হোক বা মাছ, অবশ্যই হ্যাঁ তার একটা স্বাদের স্বকীয়তা আছে। নিশ্চয়ই। তুমি ফোড়ন বা মশলা দিয়ে সেটাকে ওভার পাওয়ার করলে পরে তার আসল জিনিসটাই গুণটা নষ্ট হয়ে যাবে। যায়, গুণ তো পরের কথা, তখন গুণ আপসেই আসতো। তুমি যদি খুব মানে তুমি যদি খুব আগ্রহ নিয়ে তুমি যদি খাও, তোমার যদি সেটা যদি খুব প্যালাটেবল ডিশ হয়, তাহলে তোমার গুণ এমনিতেই হবে, মানে তোমার সেটাই তোমাকে পুষ্টি যোগাবে। অবশ্যই কিন্তু তুমি যদি অভক্তি করে খাও, তোমার যদি খেতে ভালো না লাগে, তোমার সেভাবে হজম হবে না, এবং সেটা তোমার আগেকার দিনের মানুষরা বলতো না তোমার গায়ে লাগে না, একদম। এই গায়ে লাগবে না, তুমি খাবে তোমার পেট ভরবে কিন্তু গায়ে লাগবে না, কারণ আমার মন ভরছে মন না। ভরছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা পড়েছি সত্যজিৎ রায়, মানে সুকুমার রায়ের স্ত্রী, তিনি দার্জিলিং এ যখন একবার গেছেন, তার প্রচন্ড মানে ব্লাড ডিসেন্ট্রি হলো। তারপরে তাকে ওই বন্ধু একজন ডাক্তার ছিলেন, তাকে ডাকা হলো, তিনি তো ওষুধ টষুধ কিছু দিলেন, তারপরে তাকে একদম 1 মাসের পথ্য দিলেন, কাঁচকলা সেদ্ধ আর ভাত, আর কিচ্ছু না। তো যাই হোক, তিনি তো সেটা খেলেন, খেয়ে তারপরে ডাক্তারকে নেমন্তন্ন করা হয়েছে, এবং তারপরে তিনি কাঁচকলার কোপ্তা থেকে শুরু করে পায়েস অব্দি সমস্তটা কাঁচকলা দিয়ে করেছেন, ডাক্তারের প্রতিশোধ। কিন্তু ডাক্তার খেতে গিয়ে দেখেন যে এই রকম সুস্বাদু তার আর মাছ মাংসের কথা কিছু মনেই এলো না। তো এই হচ্ছে রান্নার গুণ, এই হচ্ছে হাতের গুণ, মানে তিনি শুধু একটা কাঁচকলাকে দিয়ে তার কি রূপান্তর করিয়ে দিলেন যে ডাক্তার মানে সে খেয়ে একদম চমৎকৃত। অবশ্যই হ্যাঁ, তো অবশ্যই। এই যে ব্যাপারগুলো হতো, এখন আমরা কিন্তু সেটা আমরা তার থেকে অনেক দূরে সরে গেছি, এবং এই যে এখন নানান রকম আবার একটা আন্দোলন হচ্ছে, একটা সচেতনতা গড়ে তোলার চেষ্টা হচ্ছে যে জৈব চাষ, বিষমুক্ত চাষ। আমরা কতটা সফল হব আমরা জানি না, বা সেটা কতটা কি হবে জানি না, কিন্তু না মাঝে মাঝে বিদ্যুৎ চমকের মতন কিছু কিছু দৃশ্য চোখের সামনে ধরা পড়ে। যেমন আমি এই যে যোগেশগঞ্জের এই বীজ উৎসব, সুন্দরবন বীজ উৎসবে গিয়েছিলাম, হিঙ্গলগঞ্জ স্কুলের পেছনে, ওখানে রবিবার না শনিবার দিন দুপুরবেলা একটা বাজার বসে, মানে হাট বসে। সেখানে কোন জিনিসটা আমার দৃষ্টি প্রথম আকর্ষণ করলো জানো? কোনটা? আমি দেখলাম এইরকম ছোট ছোট একেবারে সোনালী আভার বেল, অসাধারণ। গাছ পাকা বেশ। দেশি বেল। বহু যুগ পরে আমি
এই রকম বেল দেখলাম, এবং ওই তখন মনে পড়ে গেল গরমের দুপুরের পরে মায়ের হাতের বেলের শরবত, বেলের পানা, বেলের পানা, হ্যাঁ। একদম। এবং ওই যে বেলের পানা হতো, এই বেলের পানা কিন্তু সবাই তেমন ভাবে করতে পারতো না, না, কারণ ওই বেলের পানা মানে বেলের পাল্পটা ছাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো টক দই মিশিয়ে তারপরে সেটাকে ভালো করে মিক্স করে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু নুন এবং একটু মিষ্টি, চিনি বা গুড় যেটাই হোক, মানে সেটা করে, দই না থাকলে মা অনেক সময় দুধও দিতেন, এই যে দিয়ে এটার যে প্রপোর্শন, এবং তারপরে সে একটা বড় পাথরের গেলাস, গেলাস, হ্যাঁ। সেই গেলাসে যখন বেলের পানা দিতেন এবং সেই যে জলটা মেশানো হতো সেটা কিন্তু তখন ফ্রিজের জল নয়, কুজোর জল, কুজোর জল। সেই কুজোর জলের যে মানে একটা যে ঠান্ডা শীতল জল, সেইটা মিশে যখন সেই বেলের পানা তুমি মানে গ্রীষ্মের দুপুরের পরে যখন বিকেল হয়ে আসছে, হ্যাঁ। সেই সময় তুমি ওই পাথরের গেলাসে তুমি বেলের পানা খেলে, তোমার তো মন হৃদয় প্রাণ তৃপ্ত। ঠান্ডা হয়ে হ্যাঁ, এবার এই যে গরম জুড়িয়ে যেত, স্কুল থেকে ফিরে তখন ওই বেলের পানা। কলকাতায় এখন যে বেলগুলো দেখছি সেগুলো এই এত বড় বড় বেল, এবং সেগুলো কোত্থেকে এবং কোনো বেল মিষ্টি নয়, কোনো বেল মিষ্টি নয়, তার কোনো স্বাদ নেই। এইগুলো এই বেলগুলোর কিন্তু আমি দেখেই বুঝলাম যে সেই ওদের মানে থলে থেকে বের করে ছোট ছোট, কারোর সব বড় বড় ইয়ে নয়, কেউ হয়তো 8টা 10টা 15টা করে বেল নিয়ে বাড়ি থেকে নিয়ে ছোট ছোট করে বসেছে। হ্যাঁ, এই বেলের যা স্বাদ হবে সেগুলো আমরা কল্পনাই করতে পারি না। হ্যাঁ, তারপরে হচ্ছে আর একটা জিনিস, সেটা ওই মানে ওই গ্রামের মহিলারা কয়েকজন নিয়ে এরকম ছোট ছোট করে বসেছেন। একটা দেখলাম শাক, সেই শাকটার নাম জিজ্ঞেস করলাম, বললো মাটি ফোঁড় শাক। মাটি ফুঁড়ে যে শাকটা হচ্ছে, মাটি ফুঁড়ে তো সব উদ্ভিদই হচ্ছে, কিন্তু সহজ করে গ্রামীণ মহিলারা বললেন এটা মাটি ফোঁড় শাক। তো শাকটা দেখেই বোঝা গেল মানে একদম তরতাজা শাক, মানে তাতে কোনো সার নেই, এবং সেটা তুমি যদি শাকের ঘন্ট করো বাড়িতে, তার স্বাদ তো অন্যরকম হবেই। হ্যাঁ, তারপরে তোমার মালভোগ কলা, মানে একেবারে মানে তোমার মানে পারফেক্ট হলদে রঙের মালভোগ কলা, এবং সেটা একদম পরিপূর্ণভাবে যে মানে সেটা যে গাছে তৈরি হয়েছে, তারপরে সেই খোসাটা একটু একটু করে পাশ দিয়ে ফেটে গেছে। মানে এটাই হচ্ছে কলা চেনার একটা বড় জিনিস, যে কার্বাইডের পাকাতে এরকম হবে না, এটা হচ্ছে গাছে পাকা কলা, যেটা ওই যে পাশ দিয়ে একটু ফেটে গেছে। তুমি ওই কলা নিয়ে তুমি এই মালভোগ কলা আমরা এখন কলকাতাতে দেখতেই পাই না, ওটা হচ্ছে দেশি মালভোগ কলা। ওই কলা দিয়ে তুমি তুলাইপাঞ্জি বা তোমার এই যে সুগন্ধি ধানের চিড়ে, দুধ, কলা আর একখণ্ড পাটালি গুড়, এই দিয়ে তুমি মেখে একবারটি খেয়ে নাও। কোথায় তোমার পাস্তা, কোথায় তোমার পিৎজা? ওরা খেয়েছে এই জিনিস? হ্যাঁ, এই জিনিস কেউ খেয়েছে? তো তেমনি তোমার ওই হতো, তোমার ওই যে দুপুরবেলা গোবিন্দভোগের চাল দিয়ে দুধ ভাত, কলা, আমের সময় আম দিয়ে, এ বলে শেষ করা যাবে। সাবু মাখা যে কি জিনিস আমরা কেউ জানি এখন? কোথায় খাওয়া হয়? কোথাও চল আছে সাবু মাখা খাওয়ার? তো এ ফুরোবে না, এ আমাদের চালিয়ে যেতে হবে। আমরা তাহলে এটাকে কন্টিনিউ করব, হ্যাঁ, আমাদের এই নিশ্চয়ই জার্নিটা চলবে, আমাদের এই যাত্রা চলবে, নানান রকম খাবার নিয়ে দীপঙ্করদার আর আমি শালমলী আবার আড্ডা চলবে। বাঙালিকে কিছু খাবার সন্ধান দেওয়া হবে যাতে তারা আবার আমরা এইসব নিয়ে চর্চা করব। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আবার কথা বলবো। তখন দীপঙ্করদার অভিজ্ঞতার ঝুলি তো বোঝাই যাচ্ছে এই একটি এপিসোডেই যে প্রচুর, সে ঝুলি অফুরন্ত।
বাঙালির খাবারেরও কোনো শেষ নেই। এই নিয়ে আমরা প্রচুর বেশ। কথা বলবো। দীপঙ্কর দাকে প্রচুর জ্বালাবো, প্রচুর প্রশ্ন করব। আপনারাও চাইলে রেসিপি চেয়ে জ্বালাতে পারেন। সেই পারমিশন দেওয়া রইলো, কি দীপঙ্কর দা, থাকবে একদম তো একদম পারমিশন? একদম। আমরা এই এপিসোডের পরবর্তী এপিসোড গুলো নিয়ে আসবো আরো প্রচুর খাবার নিয়ে আড্ডা চলবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।